আসসালামু আলাইকুম। আমি এমআরআই কোচিংয়ের অ্যাকাউন্টিং টিচার মোহাম্মদ রাইসুল ইসলাম, সবাই তপন স্যার হিসেবে চিনে। আজকে আপনাদের সাথে আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যে হিসাব বিজ্ঞানের ইতিহাস ও তার পরিচিতি। তো শুরু করা যায়। আজকে আমাদের লেসন প্ল্যানটা হচ্ছে, প্রথমে দেখবেন আপনারা হিসাব বিজ্ঞান নবম ও দশম, যে সাবজেক্টটা আমাদের ক্লাস 8 পর্যন্ত ছিল না, এটা আমাদের 9-এ নতুন একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কমার্সের মেন সাবজেক্ট বলা যায়। যে কমার্সের যে 3টা সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ফিনান্স আর হচ্ছে বিজনেস স্টাডি অথবা হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ আর হলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এটার মধ্যে হিসাব বিজ্ঞানটা হচ্ছে মেজর একটা সাবজেক্ট। তো হিসাব বিজ্ঞানটা কি? মানে যে শাস্ত্র পাঠ করলে, মানে যে বইটা পাঠ করলে আমরা ব্যবসার যাবতীয় হিসাব সুনির্দিষ্টভাবে, যেমন সম্পদ, আয়, ব্যয়, দায় এবং আর্থিক অবস্থা সুষ্ঠুভাবে নিরূপণ করতে পারি, সেটাকেই বলা হয় হিসাব বিজ্ঞান। এটা বিজ্ঞানীদের পদ্ধতি অনুসরণ করে আমরা এই হিসাবের শ্রেণী বা হিসাবের সুনির্দিষ্ট ধারণা লাভ করে থাকতে পারি। তো আজকে আমরা দেখব যে হিসাব বিজ্ঞান জিনিসটা কি। তো হিসাব বিজ্ঞান জিনিসটা হচ্ছে, আমরা এর সংক্ষিপ্ত একটু ধারণা নিব আগে। চলুন আমরা দেখি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান পরিচিতি, যে ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়, আর এই অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই আমাদের হিসাব বিজ্ঞান বইতে আসবে বা আমাদের কাজে লাগবে। তো এর মধ্যে প্রাথমিক যে ধারণাটা আমরা পাচ্ছি হিসাব বিজ্ঞানের, আপনাদের একটু বড় করে দেখাই। হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, প্রাপ্য হিসাব হতে আদায় এবং প্রদেয় হিসাবকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফলও জানা যায়। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ হয়, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণ পদ্ধতি আলোচনা করা হয়। হিসাব বিজ্ঞানের সাহায্যে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যায় এবং এসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী, প্রতিবেদন, সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিবরণী, প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। তাহলে আমরা কি জানলাম? যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা। আমরা যদি হিসাব বিজ্ঞানে অঙ্কগুলো যে করব, কেন করব? যে এটা হচ্ছে আমার ব্যবসায়ের ভাষা, মানুষের কথা বলার জন্য যে ভাষা প্রকাশ করে, তা আমার ব্যবসার যে হিসাব নিকাশ এগুলো প্রকাশ করার যে মাধ্যম, সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞান। এর জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়। বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি। তো এই অধ্যায়তে আমাদের সাধারণত বর্তমানে যে সমস্ত ছোট প্রশ্নগুলো আসবে, এগুলো হচ্ছে আমরা এখান থেকে পড়ে নিব। হিসাব বিজ্ঞানের পরিচিতিটা আমরা যারা জানবো এখান থেকে শর্টকাটে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞান উৎপত্তি হলো কবে, যেটা প্রত্যেকটা কমার্সের স্টুডেন্টদের জন্য জানা একদম বাধ্যতামূলক। কারণ আমি যেহেতু কমার্স নিছি, আমার এই হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা কিভাবে হয়েছে এবং এর উৎপত্তি স্থল কোথায় এবং এর উৎপত্তি ব্যক্তিটা কে। তো আমাদের হিসাব বিজ্ঞানের ইতিহাসের প্রথম সূচনা ঘটে 1494 খ্রিস্টাব্দে। প্রথম সূচনা ঘটে 1494 খ্রিস্টাব্দে। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ, যার নাম কি? লুকা পেসিওলি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়, কত সালে? 1494 খ্রিস্টাব্দে। যিনি উৎপত্তি করছে তার নাম হচ্ছে লুকা পেসিওলি। তার জন্ম ছিল ফ্রান্স লো বার্টোলেমো ডা পায়াসোলিয়া নামে একজন ইতালীয় গণিতবিদ। মানে ওনার পুরো জন্ম নামটা ছিল ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি। এই নামে একজন ইতালীয় গণিতবিদ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা নামে একটি গ্রন্থ লেখেন। আমরা আবারও বলি, 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি নামে একজন ইতালি গণিতবিদ একটি গ্রন্থ লেখেন, যে গ্রন্থটির নাম হচ্ছে সুম্মা ডি
অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনালিটা, যেটাকে আমরা একটি গ্রন্থ লেখেন যেটাকে আমরা বাংলায় দুতরফা দাখিলা বলি এবং ইংলিশে ডাবল এন্ট্রি বলি। তার মানে আমরা হিসাব বিজ্ঞানের ইতিহাস এত বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা শর্টকাটে শুধু 1494 খ্রিস্টাব্দ হতে এই ব্যাখ্যা করা হয় পর্যন্ত মনে রাখবো, এমনভাবে মনে রাখবো যেন এটা আমার ঠোঁটস্থ হয়ে যায়, মানে সবসময় ঠোঁটের আগায় যেন থাকে। তো এই হচ্ছে হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস যদি জানি, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেরটাও তথ্য জানা লাগবে, আবার ব্যবসার বাইরে যে পরিবেশ আছে সেটার তথ্য বা সেটার ব্যবহারও জানা লাগবে। আচ্ছা, এরপর অভ্যন্তরীণ ব্যবহারকারী, মালিক, ব্যবস্থাপক, কর্মচারী, শ্রমিক, তারপরে বাহ্যিক ব্যবহারকারীর কিছু বৈশিষ্ট্য, আচ্ছা এগুলো দিয়েছে। তারপরে আমরা এই অধ্যায়তে তেমন আর কোনো আমরা প্রশ্ন পাবো না, তাই আমরা সরাসরি এখন চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের লেনদেন। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, লেনদেন। লেনদেন, লেনদেন শব্দের অর্থ কি? লেনদেন শব্দের শাব্দিক অর্থ দ্বারায় আদান প্রদান, একজন দিবে একজন নিবে, সাধারণত এটাকে লেনদেন বলা হয়। কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র এটাকে লেনদেন বলা যাবে না। তাহলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনটাকে লেনদেন বলতে হবে? ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তখনই লেনদেন বলা যাবে যেটার সাথে অর্থের সম্পর্ক থাকবে, যেটার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। তার মানে আমাদের সকাল হতে রাত পর্যন্ত অসংখ্য অসংখ্য ঘটনা ঘটে, তার মানে এই সমস্ত ঘটনাগুলো থেকে কিছু ঘটনা আছে যেগুলোর সাথে আর্থিক সম্পর্ক থাকে, এই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারি। তার মানে ব্যবসায়িক দৃষ্টিতে লেনদেন হতে হলে অবশ্যই আপনাকে একটা ঘটনার মধ্যে 7টা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা ঘটনার মধ্যে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? 7টি বৈশিষ্ট্য থাকতে হবে। আচ্ছা, লেনদেন হচ্ছে সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। যেমন ব্যবহারকারী তথ্য ছিল দুই ধরনের, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ। এরকম লেনদেন হচ্ছে দুই ধরনের, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। যে প্রকৃতি বা বৈশিষ্ট্য কোনো ঘটনার মধ্যে যদি না থাকে তাহলে সেটাকে লেনদেন বলে আখ্যায়িত করা যাবে না। একটা ঘটনা তখনই লেনদেন হবে যখন ওই ঘটনার মধ্যে আমরা এই 7টা বৈশিষ্ট্য পাবো। আমরা যখন এই 7টা বৈশিষ্ট্য দেখতে পারবো তখন সেই ঘটনাকে লেনদেন বলে চিহ্নিত করতে পারবো। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যে ঘটনাটা বা আমার সাথে ঘটবে বা যে লেনদেনটা ঘটবে সেটা অবশ্যই আমার অর্থের অঙ্কে পরিমাপ হতে হবে। কারণ যদি আমি একটা প্রোডাক্ট কিনতে যাই, একটা পণ্য কিনতে যাই, সেটার দাম আগে ঠিক করতে হবে। ওটা কি 10 টাকা না 100 টাকা, ওটা কি 1000 টাকা নাকি 10,000 টাকা, তো সেই মূল্যটা আগে থেকে নির্ধারণ করতে হবে। এরপরে আমরা যেটা পাচ্ছি 2 নম্বর পয়েন্ট, আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থানের পরিবর্তন। আর্থিক অবস্থা পরিবর্তন মানে কি? ধরেন আপনি একটা দোকানে গেলেন, একটা চিপস কিনলেন, তার মানে আপনার কাছে 20 টাকা ছিল, একটা চিপসের মূল্য 10 টাকা, তো দোকানদার আপনার থেকে 10 টাকা নিল আর আপনার কাছে আবার উল্টো 10 টাকা ফেরত দিল। তার মানে আপনার কাছে ছিল 20 টাকা, এখন হলো 10 টাকা। তার মানে আপনার পকেটের বা আপনার কাছের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, তাই এটি একটি লেনদেন। আবার দোকানে কি ছিল না, একটু আগে ক্যাশে হয়তো 100 টাকা ছিল, এখন 10 টাকা বিক্রি করার ফলে 110 টাকা, তারও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তার মানে দুজনেরই যখন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে তখন এটাকে লেনদেন বলে আখ্যায়িত করা যায়। তার মানে অর্থের অঙ্কে পরিমাপ আর আর্থিক অবস্থার পরিবর্তন, দুটা শুনতে একই রকম মনে হলো, দুইটা কি দুই রকম। একটা হচ্ছে মূল্য ঠিক রাখা আর একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটা। অর্থের অঙ্কে পরিমাপের উদাহরণটা যেমন হচ্ছে আপনার ব্যবসায়ের ম্যানেজারের মৃত্যু একটি ক্ষতি যা অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়, তাই এটি কোনো লেনদেন নয়। এটা একটা ঘটনা। সিম্পলি মালিক আজকে অফিসে আসে নাই, এটা একটা ঘটনা। ম্যানেজার আজকে ছুটিতে আছে, এটা একটা ঘটনা। অথবা কাজটি আজকের মধ্যে করতে হবে, এটা একটি ঘটনা। কিন্তু এগুলো অর্থ অঙ্ক দ্বারা পরিমাপ না, তাই এটিকে লেনদেন বলা যাবে না। তাহলে কোনটাকে লেনদেন বলা যাবে? কিন্তু আগুনে পণ্য পড়ে যাওয়ায় 20,000 টাকা ক্ষতি হলো, এই যে 20,000 টাকা, এই যে অর্থের অঙ্কে পরিমাপ, যে অর্থের অঙ্কে পরিমাপ, এই পরিমাপ থাকার কারণে এটাকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারবো। কারণ এই আগুনে পড়ে যাওয়ার ফলে আমার ব্যবসার কি হয়েছে, একাধারে যেমন এটা অর্থের অঙ্কে পরিমাপ,
তো আরেক ধাপে এটা আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, কারণ আমার গোডাউনে বা আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 1 লক্ষ টাকার মাল ছিল, সেখান থেকে 20,000 টাকার মাল যদি পুড়ে ছাই হয়ে যায়, তাহলে এখন আছে কত টাকা? 80,000 টাকা। তার মানে এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তাই এটি একটি লেনদেন। এরপরে আমরা যে পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে কি? যে দুটা পক্ষ থাকতে হবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, এক পক্ষ সুবিধা প্রদান করবে। যিনি গ্রহণ করবে তিনি হচ্ছে গ্রহীতা, যিনি প্রদান করবে তিনি হচ্ছে দাতা। এরকম দুইটা পক্ষ থাকবে। আবার এক পক্ষ ক্রয় করবে, এক পক্ষ বিক্রয় করবে, এরকম দুইটা পক্ষ থাকা লাগবে। যেমন এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। যেমন কর্মচারীর বেতন দেওয়া হলো, 5,000 টাকা। তার মানে আমরা বেতন খরচ হচ্ছে একটা পক্ষ, আর অপর পক্ষ হচ্ছে নগদান হিসাব। কর্মচারীকে কি দিছি? নগদান হিসাব। তাহলে এখানে আমরা পক্ষ পেলাম কয়টা? একটা হচ্ছে বেতন খরচ হিসাব, আর একটা হচ্ছে নগদান হিসাব। এরকম প্রত্যেকটা লেনদেন হতে হলে অবশ্যই সেখানে কয়টা পক্ষ লাগবে? দুইটা পক্ষ মাস্ট বি লাগবে, কারণ দুইটা পক্ষ ছাড়া কখনোই লেনদেন সম্ভব নয়। কারণ আমি একাই যদি নিজে নিজে লেনদেন করি হবে না। 4 নম্বর পয়েন্ট, স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র। যেই ঘটনাটা আপনার সাথে ঘটবে সেটা পরিপূর্ণভাবে ঘটতে হবে, সেটার সাথে কোনো লেস থাকলে চলবে না। যেমন রহিমের নিকট থেকে আজকে পণ্য ক্রয়, মানে 10 তারিখ পণ্য ক্রয়, যাহার মূল্য আগামী 15 তারিখ পরিশোধ করা হবে। 15 তারিখের কোনো লেনদেন আজকে লিপিবদ্ধ করা যাবে না, আজকে শুধু 10 তারিখেরটাই করব। আবার 15 তারিখ আসলো, 15 তারিখ রহিমের 10 তারিখে কৃত মূল্য 15 তারিখে পরিশোধ করা হলো, আজকে 15 তারিখ, তাহলে আজকে 15 তারিখের হিসাব করবো, আজকে আবার ওই আগের হিসাব করব না। তার মানে যেই ঘটনাটা আমরা লিপিবদ্ধ করব সেটা অবশ্যই স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে। যেমন বলছে, লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। যেমন 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর পাওয়া গেল। 7 দিন পরের হিসাব আজকে আমরা করতে পারবো না। আজকে আমরা কি করছি? 10,000 টাকার পণ্য বিক্রয়, তাহলে আমরা লেনদেন হিসাবে লিপিবদ্ধ করব 10,000 টাকার পণ্য বিক্রয়। এরপরে কি বলছে? এখানে ধারে বিক্রয় একটি লেনদেন, এবং 7 দিন পরে যখন আমরা আবার টাকা পাবো, তো তখন আবার হবে নগদের আরেকটা লেনদেন, তখন নগদ টাকা পাইছি। তার মানে এখানে দুইটা লেনদেন, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র। যেদিন টাকা পাইছি সেদিন ওটা একটা, যেদিন আমি ধারে বিক্রি করছিলাম সেদিন হচ্ছে আরেকটা। ঠিক আছে, এরপরে আমরা যাব 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা বলতে আমরা বুঝি যে হ্যাঁ চোখে দেখা যায়, হ্যাঁ না, কিছু কিছু লেনদেন আছে যেগুলো চোখে দেখাও যাবে না। তার মানে দৃশ্যমানতা দুইটাই বোঝায়, একটা হচ্ছে দেখা যেতেও পারে, দেখা নাও যেতে পারে, দুই ধরনের লেনদেনই হয়ে থাকে। যেমন এখানে বলছে লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। এখন দৃশ্যমানটা তো আমরা নর্মালি বুঝি যে কাগজ কলম, তারপরে সোফা, ফার্নিচার, মোটর গাড়ি, মোটর ভ্যান ইত্যাদি যাই ক্রয় করি এগুলো আমরা চোখে দেখতে পাই। তাহলে দেখতে পাই না কোনগুলো? যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, তাহলে আসবাবপত্র আমরা দেখতে পারতেছি, কিন্তু এটা একটা দৃশ্যমান লেনদেন। আবার এই আসবাবপত্রেরই যখন অবচয় ধরা হয় 1,000 টাকা, তখন এটা আমরা চোখে দেখতে পাই না। তো আমার যারা ক্লাসের বন্ধুরা আছেন তারা হয়তো অবচয় ব্যাপারটা তাদের কাছে নতুন, অনেকের কাছে মনে হতে পারে অবচয় কি? একটা হচ্ছে অপচয়, যে অতিরিক্ত কোনো কিছু মানে নিজের প্রয়োজনের বেশি ব্যবহার করা, সেটা হচ্ছে অপচয়। আর হিসাব বিজ্ঞানের ভাষায় একটা জিনিস হচ্ছে অবচয়, যে কোনো সম্পদ ব্যবহার করার ফলে উহার যে পরিমাণ মূল্য হ্রাস পায় সেটাকে বলা হয় অবচয়। এখন ব্যবহার আপনি করেন বা না করেন, আপনি আজকে একটা সোফা কিনছেন, আগামীকাল বিক্রি করবেন। তো সোফা কিনছিলাম আমি ধরেন 50,000 টাকা দিয়ে, আগামীকাল বিক্রি করবো, ওটার দাম যদি এখন 40,000 হয়, ওই বাকি যে 10,000 থাকবে ওটাই অবচয়। তো এই ধরনের কিছু আরো অদৃশ্যমান সম্পদ আছে, যেমন সুনাম একটা অদৃশ্যমান সম্পদ। সুনামকে মানে অস্পর্শনীয়, এটা ধরাও যায় না, চোখে দেখাও যায় না, এটা অনুভব করা যায়। তো এরকম লেনদেন দু ধরনের হতে পারে, যেটা হচ্ছে অদৃশ্যমান বা অস্পর্শনীয়। তার মানে আমরা কি জানলাম এই পয়েন্ট থেকে? যে লেনদেন দু ধরনের হতে পারে, দৃশ্যমান, অদৃশ্যমান। এরপরে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক কথা শুনলে মনে হয় অতীতের বা পূর্বের কোনো ইতিবাচক ঘটনা। যেমন যে সকল আর্থিক ঘটনা পূর্বে নিয়মিতভাবে ঘটেছে। পূর্বে নিয়মিতভাবে কি ঘটে? একটা ব্যবসায় ক্রয় হয়, বিক্রয় হয়, এখনো তাই হবে, নতুন সিস্টেম এখানে হবে না। আপনি ব্যাংকের মাধ্যমে করেন, আপনি কার্ডের মাধ্যমে করেন, কিন্তু পূর্বের সিস্টেমটাই আপনার
ফলো করতে হবে দিন শেষে, সেগুলোই হলো ঐতিহাসিক ঘটনা। এবং ভবিষ্যতেও এরূপ ঘটনাসমূহ ঘটতে পারে। এমন ঐতিহাসিক ঘটনার ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তা লেনদেন হিসেবে গণ্য হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব, বাট্টা সঞ্চিতি ইত্যাদি। এরকম ঘটনাগুলো ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত, যে টাকা এখনো পাইনি, ভবিষ্যতে পাবো, আবার ভবিষ্যতে পাওয়ার জন্য কিছু টাকা সঞ্চয় করব, এরকম। ঠিক আছে, এখন আমরা যে অ্যাট লাস্ট 7 নাম্বার পয়েন্টটায় যাব, সেই 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণে প্রভাব। হিসাব সমীকরণের প্রভাব, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে হিসাব বিজ্ঞানের মধ্যে এই হিসাব সমীকরণের প্রভাব যদি কেউ বুঝতে পারে, তাহলে মোটামুটি তার হিসাব বিজ্ঞান বইয়ের 50% কমপ্লিট হয়ে যাবে। এই হিসাব সমীকরণটা হিসাব বিজ্ঞান বইয়ের প্রতিটা ক্ষেত্রে আপনাদের প্রয়োজন পড়বে, তাই মনোযোগ দিয়ে হিসাব সমীকরণের কথাটা শুনেন। হিসাব সমীকরণ কথাটা যেখানে যেখানেই থাকবে, সেখানে সেখানে আপনার আমার মাথা যেন কাজ করে। হিসাব সমীকরণ সমান সমান হচ্ছে a is equal to l plus oe। a সমান সমান l plus oe। আসেন দেখি a সমান সমান l plus oe কি। এখানে বলছে প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানে পরিবর্তন সাধিত হয়। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনা তা হিসাব সমীকরণের পরিবর্তনের মাধ্যমে যাচাই করা যায়। আমি জানি আমার অনেক বন্ধুরা এই পয়েন্টটা বুঝতে পারেন নাই, তাই তাদের জন্য আমি আরেকটু ব্যাখ্যা দিতে যাই, একটু উপরের দিকে যাব। এই হিসাব সমীকরণ যেটা আমি একটু আগে আপনাকে বললাম, a সমান সমান l plus oe, a সমান সমান l plus oe, অথবা a is equal to l plus oe। a for assets অর্থ সম্পদ সমূহ, l for liabilities অর্থ দায় সমূহ, oe owners equity অর্থ মালিকানা সত্ত্ব। তার মানে এই তিনটা কি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। যদি এই তিনটার উপর প্রভাব না পড়ে কোনো ঘটনার ফলে, তাহলে সেটাকে লেনদেন বলা যাবে না। হয় সম্পদ বাড়বে না হয় কমবে, হয় দায় বাড়বে না হয় কমবে, হয় মালিকানা সত্ত্ব বাড়বে না হয় কমবে। যতক্ষণ পর্যন্ত এই তিনটার উপর কোনো প্রকার প্রভাব না পড়বে, ততক্ষণ সেটাকে লেনদেন বলা যাবে না। আপনাদের যদি মনে হয় যে একটা ঘটনা লেনদেন কিনা, এই জন্য 7টা পয়েন্ট মাথায় রাখতে হবে, এত পয়েন্ট কি মাথায় রাখা পসিবল? এতে ভয়ের কিছু নাই বন্ধুরা। নর্মালি আপনারা যদি 3টা পয়েন্ট ফলো করেন, যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বিতীয়টা হচ্ছে দ্বৈত সত্তা, 2টা পক্ষ থাকতে হবে, আর তৃতীয় হচ্ছে হিসাব সমীকরণ। এই 3টা পয়েন্ট নর্মালি মাথায় রাখলে একটা ঘটনা থেকে যদি আমরা খুঁজে পাই, তাহলে সেটাকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারবো। এখন হচ্ছে এটা তো আমরা জানলাম, a is equal to l plus oe, a for asset, l for liabilities, oe তে owners equity। এই oe কে আমরা এখন দেখেন তিনটাই ডিমের মতো দেখা যাচ্ছে, তো আমরা এখন এই ডিমটাকে ভাঙবো, যে ডিমের ভিতরে কি আছে আমরা দেখব। এটা হচ্ছে oe, যদি oe কে আমরা আচ্ছা বর্ধিত করি, এর ভিতর আমরা এই 4টা উপাদান পাবো। মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ। মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ। তার মানে এখানে এই একটা ভিতরে কয়টা জিনিস আছে? 4টা। তার মানে ও ই কে বর্ধিত করলে এর উপাদান আমরা পাই 4টি। ও ই কে বর্ধিত করলে এর উপাদান আমরা পাবো কয়টি? 4টি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের তো অ্যাসেট অর্থ সম্পদ, এর আগে তো অনেক সম্পদ আছে, নানা, দাদা, বাবা, খালু, মামা, চাচা, তো তাদের সম্পদের শুধু নাম শুনছেন। এখন সম্পদ আমি হিসাব বিজ্ঞানে কিভাবে চিনবো? সম্পদের সংজ্ঞাটা হচ্ছে, সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায় মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যবসায় মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কল কবজা। তার মানে এগুলো হচ্ছে আমাদের সাধারণত সম্পদ। ভূমি, জমি, দালান কোঠা, আসবাবপত্র, কল কবজা, মেশিন, মোটর গাড়ি, মোটর ভ্যান ইত্যাদি, এই টাইপের যত কিছু আছে সেগুলোকে আমরা সম্পদ হিসাবে গণ্য করব। 2 নম্বরে হচ্ছে লায়াবিলিটিস, মানে দায়। দায় কি? দায় হচ্ছে ব্যবসার আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসার একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়।
তার মানে আমি ব্যবসা করতেছি, নিজের টাকা দিয়ে করতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পর্যায়ে হয়তো কোনো কারণে পারি না, তাই ব্যাংক থেকে ঋণ নিতে হয়, বন্ধু বান্ধবের থেকে ঋণ করতে হয়, আত্মীয় স্বজনের থেকে ঋণ নিতে হয়, এই ঋণটাকেই বলা হয় দায়। তার মানে এখন আমার এখানে তৃতীয় পক্ষেরও একটা কি আছে, অধিকার আছে, যতদিন আমি তাদের সেই দায়টা পরিশোধ না করব। আচ্ছা, 3 নাম্বার যে পার্ট, মালিকানা সত্ত্ব। ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার 4টি উপাদান রয়েছে। ওই যে বললাম আপনাদের, ও ই কে যদি আমরা বর্ধিত করি বা ভাঙি, তাহলে এর ভিতর আমরা কয়টা উপাদান পাবো? 4টি। মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ। চলো এটা আমরা অ্যাকাউন্টিং এর ছকের সাহায্যে দেখব। তাহলে আমরা পাইলাম মূলধন, বিনিয়োগ, আয়, মালিকানা সত্ত্ব, উত্তোলন, খরচ। এই মালিকানা সত্ত্বের ভিতর এই 4টা জিনিস রয়েছে। তাহলে আমরা যদি বর্ধিত করি, বর্ধিত করার পরে যে সূত্রটা পাবো, হিসাব সমীকরণের বর্ধিত করলে পাওয়া যায় a = l + c - d + r - e, c - d + r - e। সহজে কিভাবে মনে রাখবো? আচ্ছা, সি মানে হচ্ছে আমার ক্যাপিটাল অর্থ মূলধন, ডি ফর ড্রয়িংস অর্থ উত্তোলন, আর ফর রেভিনিউ অর্থ আয়, ইতে এক্সপেন্সেস অর্থ খরচ বা ব্যয়। তাহলে এই সূত্রটা কিভাবে মনে রাখবো? মূলধন থেকে উত্তোলন বাদ, মূলধন থেকে উত্তোলন বাদ, আয় যোগ ব্যয় বিয়োগ। আবার বলি আমি, মূলধন থেকে উত্তোলন বাদ, মূলধন থেকে উত্তোলন বিয়োগ করতে হবে, বাদ, আয় হলে যোগ, ব্যয় হলে বিয়োগ, তাই লিখছে। মূলধন থেকে উত্তোলন বাদ, আয় যোগ ব্যয় বিয়োগ, মূলধন থেকে উত্তোলন বাদ, আয় যোগ ব্যয় বিয়োগ। মনে থাকবে না বন্ধুরা? আচ্ছা, এছাড়াও আমার এখানে আজকে এটাই আমরা লাস্ট টপিকস, এটা নিয়ে আমরা কথা বলে আমরা আজকের মতো ক্লাস শেষ করে দিব। তো এই 5টা ঘটনা আমাদের মনে রাখতে হবে। কোন ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণ উপাদানগুলো নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করবে। যথা, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। কিভাবে? উদাহরণ, যে নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। কে শুরু করছে? যখন আমরা হিসাব বিজ্ঞানের কোনো ম্যাথ বা কোনো অঙ্ক করব, তখন নিজেকে সেই ব্যবসার মালিক হিসেবে গণ্য করব। আবার বলি, যখন আমি হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক করব, তখন সেই ম্যাথের সেই অঙ্কের মালিক হিসাবে নিজেকে গণ্য করব। যদি লেখা থাকে জনাব রহিমের ব্যবসা, তাহলে রহিমটা হয়ে যাব আমি। যদি লেখা থাকে করিমের ব্যবসা, করিমটা হয়ে যাব আমি। তাহলে এখন নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, তাহলে এই নগদ 5,000 টাকা নিয়ে কে ব্যবসা শুরু করলো? আমি ব্যবসা শুরু করলাম। আমার ব্যবসায় কি বৃদ্ধি পেল? নগদ। নগদ আমার কি? সম্পদ। সম্পদ বাড়লে কি বাড়বে? মূলধন। সম্পদ বাড়লে কি বাড়বে? মূলধন, মানে মালিকানা সত্ত্ব। উপরের সূত্রের সাথে দেখেন তো মিল আছে কিনা, যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে সম্পদ বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আচ্ছা এটার আরেকটা আছে, দায় বলছে, দায়টা আমরা একটু দেখে নেই। এখানে সম্পদ নগদ এবং মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে। ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, ধারে 5,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করলাম। তাহলে এখানে আমার সম্পদ কোনটা? যন্ত্রপাতি। যন্ত্রপাতির ঘর আছে, দেখেন যন্ত্রপাতির সম্পদ বাড়ছে। যদি কমতো আমরা ব্র্যাকেট দিতাম, আমরা ব্র্যাকেট দিই নাই, কারণ এখানে বৃদ্ধি পাইছে। তাহলে এখানে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়ছে। এখন আমি তো ধারে ক্রয় করছি, টাকা তো দেই নাই। তাহলে ধারে হলে কার ঘরে যাবে? ধারে হলে পাওনাদারের ঘরে। ধারে হলে মানে যে পাবে সে পাওনাদার, যে পাবে সে পাওনাদার, যাকে পরিশোধ করতে হবে সে প্রদয়। তার মানে পাওনাদার আর প্রদয় দুইজন একই জিনিস। তার মানে প্রদয় হচ্ছে আমার দায়। এখানে সম্পদ বাড়ছে, অপরদিকে দায় বাড়ছে। এখানে মালিকানা সত্ত্ব বাড়েও নাই, কমেও নাই। তার মানে যখন আপনার মালিকানা সত্ত্ব মূলধন বাড়ছে, তখন কিন্তু দায় বাড়ে নাই। আবার যখন দায় বাড়ছে, তখন মালিকানা সত্ত্ব বাড়ে নাই। তাই 1 নম্বর পয়েন্টটা ছিল আমাদের, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, হয় দায় না হয় মালিকানা সত্ত্ব। এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। তাহলে চলেন আমরা এখন দেখি কিভাবে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমে। মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। প্রদয় হিসাব পরিশোধ 3,000 টাকা। একজন আমার থেকে 3,000 টাকা পাইতো, সেটা আমি পরিশোধ করছি। তাহলে আমার কি চলে গেল? নগদ টাকা।
তাই আমরা নগদের ঘরে আসলাম, কমায় দিলাম। নগদ আমার সম্পদ হ্রাস পাইল। নগদ আমার সম্পদ, সম্পদ কমলে কাকে দিছি টাকাটা? প্রদয়কে, যে আবার টাকা পাইতো, তার মানে আমার দায়ও কমছে। একদিক দিয়ে সম্পদ কমছে, অপর দিক দিয়ে কি কমলো? দায় কমলো। তাহলে সূত্র অনুযায়ী সম্পদ আর দায় কমছে। এর পরেরটা আবার কি বলছে? নগদে বেতন পরিশোধ করা হলো 2000 টাকা। বেতন কর্মচারীদের, তাদের কাছে তো আমি দায়বদ্ধ না, তারা কাজ করবে, মাস শেষে বেতন নেবে, এটা আমার ব্যবসার একটা খরচ। তো সেই জন্য আমার নগদ কমছে। নগদ আমার কি? সম্পদ। সম্পদ কমছে, অপরদিকে কি কমছে? আমার মালিকানা সত্ত্ব। তার মানে যখন মালিকানা সত্ত্ব কমছে তখন আর দায় কমে নাই, আবার যখন দায় কমছে তখন আবার মালিকানা সত্ত্ব কমে নাই। এই গেল 2 নাম্বার সূত্র। তারপরে হচ্ছে 3 নাম্বার, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। কিভাবে? নগদ আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা। নগদ আসবাবপত্র ক্রয় 1 লক্ষ টাকা। তাহলে নগদ আমার 1 লক্ষ টাকা যদি আমি ক্রয় করি, তাহলে আমার 1 লক্ষ টাকা কি বাড়বে না কমবে? আমি একটা সোফার দোকানে গেলাম, 1 লক্ষ টাকা দিয়ে একটা আসবাবপত্র ক্রয় করলাম, তার দোকানদারকে আমি কি দিলাম? টাকা। এর জন্য আমার টাকা হ্রাস পাইছে, এর জন্য ব্র্যাকেট। আর অপর থেকে আমার ঘরে কিনে আসলাম বা ব্যবসা প্রতিষ্ঠানে কিনে আসলাম আর আসবাবপত্র, এই জন্য আসবাবপত্র বাড়ছে। একটি সম্পদ বাড়ছে, অপর একটি সম্পদ কমছে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। তাই আসবাবপত্র বৃদ্ধি এবং সম্পদ নগদ হ্রাস পেয়েছে। এরপরে হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। যেমন উদাহরণ, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করলো। ব্যবসায় কোনো না কোনোভাবে ঋণগ্রস্ত হয়ে আছে, আমি নিজে মালিক যেহেতু, আমার এখন যেভাবেই হোক এটা পরিশোধ করতে হবে। তাই ব্যবসায় তো টাকা নাই, সেই জন্য আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অথবা ব্যাংক থেকে ঋণ নিয়ে আসলাম ব্যক্তিগতভাবে। আইনা ব্যবসায় ঋণটা আমি পরিশোধ করলাম। তাহলে ব্যবসায় ঋণ পরিশোধ, ঋণ 5000 টাকা পরিশোধ। তাহলে ঋণ যখন পরিশোধ হবে তখন মালিকানা সত্ত্ব বাড়বে। ব্যবসায় যাই আনি তাই হচ্ছে মূলধন, মানে ঘর থেকে ব্যবসা আনলে মূলধন, আর ব্যবসা থেকে ঘরে নিলে উত্তোলন। যেহেতু আমি ব্যক্তিগতভাবে ঋণটা পরিশোধ করছি তাই মূলধন বৃদ্ধি পাইছে। আচ্ছা, আর হলো ঋণটা যেহেতু পরিশোধ করছি, ঋণও কমে গেছে। এই হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। যদি মালিকানা সত্ত্ব কমে, আবার মোট দায় বাড়বে। কিভাবে? বাকিতে পণ্য ক্রয় করলাম, তার মানে আমি দায়বদ্ধ হলাম। একজন আমার থেকে টাকা পাবে, তার মানে তার কাছে আমি দায়বদ্ধ, তাকে আমার টাকা পরিশোধ করতে হবে। তাই প্রদয় বৃদ্ধি, মানে দায় বাড়ছে। তাই দায় বাড়াতে অপরদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আমি জানি 4-5 বুঝতে অনেকের একটু সমস্যা হতে পারে, তাই আমি একটু সুন্দর করে ব্যাখ্যা দিই। মনে মনে ভাবেন আপনি যে বাড়িতে আছেন সে বাড়িটার মালিক আপনি। সেটা অ্যানালগ যুগের বা পুরাতন যুগের। এখন আপনি ভেঙে এটাকে সুন্দর করে নতুন অ্যাপার্টমেন্ট ডিজাইন করবেন অথবা সুন্দর আপডেট ডিজাইন করবেন, কিন্তু আপনার কাছে টাকা নাই। সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আপনার কাছে তো টাকা নেই। হ্যাঁ, অনেকেই বলতেছেন হয়তো যে আমরা ব্যাংকে যাব। ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পর সাথে সাথে তো আর লোন দিবে না। তো ব্যাংকে কি বলবে যে ঠিক আছে, আপনার বাড়ির, আপনার জমির যে কাগজপাতিগুলো আছে সেগুলো আমাদের কাছে জামানত হিসাবে জমা দেন। তার মানে আমি সেগুলো জমা দিলাম, তারপরে ব্যাংক আমার লোন পাস করলো। তার মানে আমার বাড়ির যে অরিজিনাল ডকুমেন্ট কাগজগুলো সেগুলো কোথায় জমা পড়লো? ব্যাংকের কাছে। এই বিনিময়ে ব্যাংক আমাকে কি দিল? ঋণ দিল। তার মানে আমি ব্যাংক থেকে ঋণ পেলাম, মানে দায় বাড়ছে। আর আমার বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক, মানে দায়বদ্ধ। তার মানে বাড়ির থেকে আমার অধিকার কমে গেছে। তার মানে দায় বাড়বে, মালিকানা সত্ত্ব কমবে। দায় বাড়বে, মালিকানা সত্ত্ব কমবে। যখন আস্তে 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 আমি ঋণ পরিশোধ করলাম, আমার মালিকানা সত্ত্ব বাড়বে আর দায় কমে যাবে। আবার বলি, দায় বাড়বে, মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্ব যখন আস্তে 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 বাড়বে, দায় অটোমেটিক কমে যাবে। বুঝাইতে পারছি সবাইকে? তো আজকের মতো আমি এতটুকু ক্লাস করাবো। নেক্সট আপনাদেরকে আমি হিসাব সমীকরণের যে ম্যাথটা আছে সেটা আমরা বুঝাই দিব ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন। এর মধ্যে আর 2টা পয়েন্ট আছে, সেটা আমি একটু আপনাদেরকে জাস্ট একটু 1 মিনিটের মধ্যে দেখাই দিই। একটি দায় বাড়লে অপর একটি দায় কমবে। যেমন 20,000 টাকা ঋণ নিয়ে প্রদয় হিসাব পরিশোধ, এক জায়গা থেকে ঋণ নিছি আরেক জায়গায় পরিশোধ করছি, তাহলে ঋণ বাড়বে, প্রদয় পরিশোধ হবে। ঋণ বাড়বে, প্রদয় পরিশোধ হবে। এখানে দায় ঋণ বৃদ্ধি এবং দায় প্রদয় হিসাব হ্রাস পেয়েছে। 7 নাম্বারটা হচ্ছে মালিকানা সত্ত্ব সম পরিমাণে হ্রাস বৃদ্ধি। মালিকানা সত্ত্বটা সম পরিমাণে, মানে বৃদ্ধিও পাইছে হ্রাস। যেমন পণ্য উত্তোলন করি, একবার তো আমি এই পণ্যটা ক্রয় করছি, তাহলে এইরকম যদি কিছু হয় একবার উত্তোলন হিসাবে বাইনা। এখন আমরা 7 নাম্বার পয়েন্টটা বুঝবো। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে মালিকানা সত্ত্ব সমপরিমাণ হ্রাস বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব সমপরিমাণ হ্রাস বৃদ্ধি পাবে। কিভাবে দেখি? মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা। আপনারা একটু খেয়াল করবেন,
এই যে আমি যে পণ্য উত্তোলনটা করছি, এই পণ্যটা একসময় আমি কিভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসছে ক্রয় করার ফলে, যখন আমি ক্রয় করছিলাম তখন আমার ব্যয় হয়েছিল। তো একই জিনিস দুইবার যদি মাইনাস করি তাহলে ডাবল লস। তাই আমরা কি করলাম, মালিক কর্তৃক পণ্য উত্তোলনকে একবার কি করলাম, মূলধনের ঘরে ক্রয় ব্যয় হ্রাস দেখালাম, একবার উত্তোলন হিসাব ধরে ব্র্যাকেটে মাইনাস করে দিলাম। তার মানে একবার মালিকানা সত্ত্ব বাড়ছে, একবার মালিকানা সত্ত্ব কমবে, একবার মালিকানা সত্ত্ব বাড়বে, একবার মালিকানা সত্ত্ব কমবে। তার মানে আবারও আমি বলি, মালিক কর্তৃক যদি পণ্য উত্তোলন, মালিক নিজের প্রয়োজনে যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো পণ্য ব্যবহার করে বা উত্তোলন করে, সেই ক্ষেত্রে মালিকানা সত্ত্বের ঘরে প্রভাব পড়বে, একবার মূলধন প্লাস হবে, একবার মূলধন মাইনাস হবে। তো এতটুকু আজকে আমাদের লিসনের ছিল। আলহামদুলিল্লাহ, নেক্সট থেকে আমরা এই অধ্যায়ের কি কি অঙ্ক কিরকম ভাবে আসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই প্রত্যেকটা হিসাব নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যদি আসলেও খুব আপনাদের উপকারে লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।